বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের নেই। 21 পদকপ্রাপ্ত গুণীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সিআর দত্ত স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরে কমান্ডারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের শোক। পূর্ব ভূমধ্য সাগরে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে উত্তেজনা নিরসনে তুরস্কের ইইউর হুমকি। অযৌক্তিক দাবি করে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। দিল্লির দাঙ্গায় মুসলিম বিরোধী ভূমিকায় ছিল পুলিশ, জানিয়েছে অ্যামনিস্টি। স্বতন্ত্রভাবে তদন্তের পরামর্শ। পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরানোর আদেশ ইসরায়েলি সুপ্রিম কোর্টের। অন্যত্র সরে যেতে 3 বছর সময় প্রদান। সামান্য উন্নতি হলেও এখনো কোমায় পুতিন বিরোধী নেতা নাভালনি। পরিস্থিতি স্থিতিশীল বলছেন ডাক্তাররা। কাশ্মীরি বিজেপি নেতার মরদেহ উদ্ধারের পর অভিযানে নিহত 4, একজনের আত্মসমর্পণ। সরাসরি বিমান চলাচল চালু করছে আমিরাত ও ইসরায়েল। সোমবার আবুধাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রথম বিমান। মিশরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মাহমুদ ইজ্জত গ্রেপ্তার। আগে থেকেই তার বিরুদ্ধে রয়েছে 2টি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে করোনা প্রাদুর্ভাবের পর মাঠে গড়ানো প্রথম টি20। রোববার আবার মুখোমুখি ইংল্যান্ড পাকিস্তান। এবং আইপিএল শুরুর আগে আবারও ধাক্কা। এক ভারতীয় ক্রিকেটার সহ চেন্নাই সুপার কিংসের 10 ক্রিকেটারের করোনা শনাক্ত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্কাটন গার্ডেনে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। করোনাকালে জটিল চিকিৎসা প্রক্রিয়া হয় তার সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন গুণী এই সাংবাদিক। এছাড়া বার্ধক্যজনিত আরও কিছু কারণে তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। 2 দিন ধরে তার কথাবার্তাও বন্ধ ছিল। রাহাত খান 1940 সালের 19 ডিসেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কর্মসূত্রে রাহাত খান আপাতমস্তক ছিলেন সাংবাদিক। বিখ্যাত সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি। 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে রাহাত খান কিছুদিন জোট পারচেজ ও বীমা কোম্পানিতে চাকরি করে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে যোগদান করেন। তারপর একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। তার সাংবাদিকতা শুরু 1969 সালে দৈনিক সংবাদে, পরে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। সেখানে সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। 2013 সালের জুলাই মাসে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান। মৃত্যুর সময় তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক ছিলেন। রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও। ছোট গল্প, উপন্যাস উভয় শাখাতে তার ছিল অবাধ বিচরণ। অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, শহরে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্যমাঠের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, 2 নারী, কোলাহলের মতো উপন্যাস ও গল্পগ্রন্থ তার হাত দিয়ে এসেছে। সাহিত্য অবদানের জন্য 1969 সালে রাহাত খান 21 পদক পান। তার আগে 1973 সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিরঞ্জন দত্ত CR দত্তের মৃত্যুতে শোকসভা করেছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সভার আয়োজন করা হয়। আয়োজনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের 73 নম্বর স্ট্রিটে মহান মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডার CR দত্ত স্মরণে শোকসভা। সেনাপতি যার নির্দেশে যতগুলো সেক্টর কমান্ডার 11 জন সেক্টর কমান্ডার ছিলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভূমিকা বহুল সেক্টর কমান্ডার হলেন আমাদের CR দত্ত। তো ওনার দেওয়ার জন্য আওয়ামী পরিবার সহ সকল স্তরের জনগণকে আমরা আহ্বান জানাবো। আপনি কথাই বলে গেছেন যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি, দেশটাকে উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে এবং সেটা সৎ এবং সততার সাথে, সৎ থেকে সততার সাথে তার হাতকে শক্তিশালী। CR দত্তের মৃত্যুতে তারা এক অভিভাবককে হারালেন। বীর মুক্তিযোদ্ধা CR দত্তের সাথে নিজের স্মৃতিগুলো রোমন্থন করেন তিনি। আয়োজনে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী ও সাংবাদিক মুজাহিদ আনসারী। শোকসভায় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনারা রহমান, ইমাম কাজী কাইয়ুম ও নান্টু মিয়া। তিনি CR দত্ত নামে বেশি পরিচিত ছিলেন এবং মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীরোত্তম খেতাব লাভ করেছিলেন। 25 আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। পূর্ব ভূমধ্য সাগরে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে চলছে চরম উত্তেজনা। তুরস্কের এটি কমানোর জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়ার কথা বলে আসছে ইউরোপীয় ইউনিয়ন। উত্তেজনা কমাতে ব্যর্থ হলে তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আরোপ করা হবে মর্মে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর শীর্ষ কর্মকর্তা জোসেফ বরেল এ হুমকি দিয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভূমধ্যসাগরে গ্রিস এবং সাইপ্রাসের সাথে উত্তেজনা কমানো না হলে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ কঠোর ব্যবস্থা নেবার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর শীর্ষ কর্মকর্তা জোসেফ বরেল জানিয়েছেন, আলোচনায় যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় তবে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জোসেফ বরেল আরো বলেন, নিষেধাজ্ঞার মধ্যে তুরস্কের জাহাজ, নৌ চলাচল এবং ইউর সমুদ্র বন্দর থাকবে, যাতে করে তুরস্ক সাগরে আধিপত্য বজায় রাখতে না পারে। ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলে জ্বালানি সম্পদের বিষয়ে তুরস্কের দাবির বিরুদ্ধে মিশর ও গ্রিসের সমুদ্র চুক্তি অনুমোদন দেয়। এরপর বার্লিনে গ্রিসের সমর্থনে এক আলোচনার পর সংবাদ সম্মেলনে এসব হুমকি দেয়া হয়। ইউর এমন হুমকির পর তার তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে তুরস্ক তাদের দাবিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি গ্রিস ও সাইপ্রাসের দাবিকে প্রত্যাখ্যান করে ওই অঞ্চলে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে দেশটি। ইউর এই হুমকির ফলে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি খুব শীঘ্রই সামরিক সংঘাতও দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান ও সমুদ্র সীমা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের বহুদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে তুরস্ক ওই অঞ্চলের কৃষ্ণ সাগরে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাসের খনির সন্ধান পায়, যেটি বিতর্কিত অঞ্চলে হওয়ায় এই উত্তেজনা দিন দিন বাড়ছে। এরই মধ্যে ওই অঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে সবগুলো পক্ষ। এতে সাইপ্রাসের পক্ষে যোগ দিয়েছে ফ্রান্স, মিশর সহ কয়েকটি দেশ। অন্যদিকে তুরস্কের সঙ্গে যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লির দাঙ্গায় মুসলিমদের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ এবং হত্যাকাণ্ডে দেশটির পুলিশের সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দিল্লির ধর্মীয় এই দাঙ্গায় পুলিশ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন CAA এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ থেকে শুরু হওয়ার দিল্লির ওই দাঙ্গায় অন্তত 53 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, প্রতিবাদকারীদের মারধর, আটককৃতদের নির্যাতন এবং হিন্দুদের সঙ্গে দাঙ্গায় সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিল পুলিশ। এই দাঙ্গায় মুসলিমরা ব্যাপক ভোগান্তি ও নিপীড়নের শিকার হয়েছেন। তদন্ত প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে, দিল্লির দাঙ্গায় হিন্দুরাও
ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে দাঙ্গার মূল টার্গেট ছিলেন মুসলিমরা। দাঙ্গা স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল বলে মনে হয় না, কারণ এতে হতাহতের সংখ্যা হিন্দুদের তুলনায় 3 গুণ বেশি হয়েছে মুসলিমদের। এছাড়াও মুসলিমদের ব্যবসা এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতারাও দাঙ্গায় উস্কানি দিয়েছেন বলে অ্যামনেস্টির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। অনেকে এই হিন্দু নেতাদের সমালোচনা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। সন্দেহভাজন উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করেছে, যাদের বেশিরভাগই মুসলিম। দিল্লির এই দাঙ্গা স্বতন্ত্রভাবে তদন্তের পরামর্শ দিয়েছে অ্যামনেস্টি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে যেসব ইহুদি বসতি গড়ে উঠেছে সেগুলো সরিয়ে ফেলার আদেশ দিয়েছেন ইসরায়েলের সর্বোচ্চ আদালত। ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে 2018 সালে ইসরায়েলের একটি জেলা আদালতে দেয়া রায়কে বাতিল করে নতুন এই রায় দেন সুপ্রিম কোর্ট। জর্ডান উপত্যকার একটি পাহাড়ের চূড়ায় ওই জায়গায় 20 বছর ধরে বসতি স্থাপন করে রয়েছে 40টি ইহুদি পরিবার। তাদের বেশিরভাগই ফিলিস্তিনিদের মালিকানাধীন জায়গায় বসবাস করছেন। ইহুদি পরিবারগুলোর দাবি, তাদের সেখানে বসবাস করার অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে দেশটির সুপ্রিম কোর্ট বলছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ কাজটি অন্যায়ভাবে করেছে এবং তারা ফিলিস্তিনিদের ন্যায্য মালিকানা উপেক্ষা করছে। ইহুদি পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে তাদের অন্যত্র সরে যেতে 3 বছর সময় দিয়েছেন আদালত। 1967 সালের যুদ্ধে দখল করা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলিদের বসতি স্থাপনের বিরোধিতা করে বিশ্বের বেশিরভাগ দেশ। তবে এ কাজে ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। বার্লিনের হাসপাতালে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি এখনো কোমায় রয়েছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে আর লক্ষণগুলোরও সামান্য উন্নতি হচ্ছে। পরিস্থিতি এখনো গুরুতর থাকলেও তার জীবন তাৎক্ষণিক শঙ্কার মধ্যে নেই বলেও জানিয়েছেন তারা। জার্মান ডাক্তাররা জানিয়েছেন বিষক্রিয়ার তীব্রতার কারণে আলেক্সাই নাভালনির শরীরে এর প্রভাব কত দীর্ঘমেয়াদী হবে বলার সময় এখনো আসেনি। গত 20 আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টর্মক্স থেকে মস্কো ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাস অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিটি হাসপাতালে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। ফিরে এলাম বিরতির পর।
ভারত শাসিত কাশ্মীরে নিখোঁজ থাকা এক বিজেপি নেতার মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর পুলিশ বলছে ওই পঞ্চায়েত সদস্য নিসার আহমেদ ভাট 10 দিন আগে নিখোঁজ হলে শুক্রবার একটি আপেল বাগানে তার মরদেহ পাওয়া যায়। এরপরে সোফিয়ান জেলার কিলোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানো হয়। এতে 4 জন নিহত এবং অপর একজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশ। কাশ্মীর পুলিশ জানিয়েছে শুক্রবার সকালে একটি আপেল বাগান থেকে বিজেপি নেতা নিসার আহমেদ ভাটের মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় জড়িতদের অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পায় তারা। এর কয়েক ঘন্টার মধ্যেই সোফিয়ান জেলার ওই গ্রামে অভিযান চালানো হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানান, অভিযানে নিহত 4 জনের মধ্যে 2 জনই নিসার ভাট অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত। পুলিশের সঙ্গে এই অভিযানে সেনা ও আধা সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছানোর পর এবার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চালু হচ্ছে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল। সোমবার ইসরায়েল থেকে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রথম বিমানটি। শুক্রবার ইসরায়েলের বিমানবন্দরের কর্তৃপক্ষ ওই ফ্লাইটটি তালিকাভুক্ত করেছে। 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে গত 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। 16 আগস্ট সচল হয় দুই দেশের টেলিফোন যোগাযোগ। আর এবারে নিয়মিত বিমান চলাচল চালুর মধ্য দিয়ে আরো ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইছে দেশ দুটি। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সোমবার প্রথম বিমানটি আবুধাবি যাওয়ার পর মঙ্গলবার ফিরতি ফ্লাইটে তেল আবিবের বেন গুনিয়র বিমানবন্দরে পৌঁছাবে। তবে প্রথম এই ফ্লাইটে যাত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন প্রথম ফ্লাইটে যাত্রীদের মধ্যে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং জামাই জারেড কুশনারের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন সাব্বাদ ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া ইসরায়েলের কয়েকজন মন্ত্রীও প্রথম ফ্লাইটের যাত্রী তালিকায় থাকতে পারেন। মিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাহমুদ ইজ্জত ইসলামপন্থী দলটির ভারপ্রাপ্ত নেতার দায়িত্ব পালন করছিলেন। আগে থেকেই তার বিরুদ্ধে 2টি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছে দেশটির আদালত। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা প্রায় মাহমুদ ইজ্জতের বিদেশ অবস্থানের কথা প্রচার করে আসলেও তাকে রাজধানীর পূর্বাঞ্চলীয় একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 76 বছর বয়সী মাহমুদ ইজ্জতের বিরুদ্ধে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন ব্যবস্থাপনায় অংশগ্রহণ, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা এবং রাষ্ট্র প্রতিষ্ঠাকে ঝুঁকিপূর্ণ করে তোলার অভিযোগে দণ্ড ঘোষণা করা হয়েছে। 1960-এর দশক থেকেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত মাহমুদ ইজ্জত। সাবেক প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের, হোসনি মোবারক সহ বিভিন্ন প্রেসিডেন্টের আমলে কারাভোগ করেছেন তিনি। আগেও কয়েকবার সংগঠনটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যাপক গণবিক্ষোভের জেরে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে 2013 সালে মিশরে মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারের পতন ঘটে। এরপরে নিষিদ্ধ হয় দলটি। এরপর থেকেই দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে মিশর সরকার। মিশরের সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও কোনো সহিংসতায় যুক্ত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে মুসলিম ব্রাদারহুড। মাঠের খেলা শুরুর সপ্তাহ 3 আগে বড়সড় একটা দুঃসংবাদ পেল আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং 12 জন সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে 13 জনের নমুনার ফল পজিটিভ এসেছে, যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরো 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারে দলটি। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএল এ অংশ নিতে চলতি মাসের 21 তারিখ আরব আমিরাতে গিয়েছে চেন্নাই দল। আইপিএল এর করোনা প্রোটোকল মোতাবেক আমিরাতে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করোনা টেস্ট করাতে হবে সব দলকে। সেই নিয়ম মেনে প্রথম ও তৃতীয় দিনে করোনা টেস্টে কোনো সমস্যা পাওয়া যায়নি, কিন্তু পঞ্চম দিনের টেস্টে একসঙ্গে 13 জন সদস্যের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন ভারতীয় পেসার ও বাকি 12 জন সাপোর্ট স্টাফ ও সোশ্যাল মিডিয়া টিমের অংশ ছিলেন। তবে ভালো খবর হলো করোনা পজিটিভ হওয়া 13 জনের কেউই শারীরিকভাবে অসুস্থ নন, বরং তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞের দেওয়া পরামর্শ অনুযায়ী সবকিছু করছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের নেই। 21-এ পদকপ্রাপ্ত গুণীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সিআর দত্ত স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক সভা। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরে কমান্ডারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের শোক। পূর্ব
ভূমধ্য সাগরে গ্রিস এবং সাইপ্রাসের সঙ্গে উত্তেজনা নিরসনে তুরস্কের ইইউর হুমকি, অযৌক্তিক দাবি করে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা তুরস্কের। দিল্লির দাঙ্গায় মুসলিম বিরোধী ভূমিকায় ছিল পুলিশ, জানিয়েছে অ্যামনিস্টি, স্বতন্ত্রভাবে তদন্তের পরামর্শ। পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরানোর আদেশ ইসরায়েলি সুপ্রিম কোর্টের, অন্যত্র সরে যেতে 3 বছর সময় প্রদান। সামান্য উন্নতি হলেও এখনো কোমায় পুতিন বিরোধী নেতা নাভালনি, পরিস্থিতি স্থিতিশীল বলছেন ডাক্তাররা। কাশ্মীরি বিজেপি নেতার মরদেহ উদ্ধারের পর অভিযানে নিহত 4, একজনের আত্মসমর্পণ। সরাসরি বিমান চলাচল চালু করছে আমিরাত ও ইসরায়েল, সোমবার আবুধাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রথম বিমান। মিশরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মাহমুদ ইজ্জত গ্রেফতার, আগে থেকেই তার বিরুদ্ধে রয়েছে 2টি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে করোনা প্রাদুর্ভাবের পর মাঠে গড়ানো প্রথম টি20, রোববার আবার মুখোমুখি ইংল্যান্ড পাকিস্তান। এবং আইপিএল শুরুর আগে আবারও ধাক্কা, এক ভারতীয় ক্রিকেটার সহ চেন্নাই সুপার কিংসের 10 ক্রিকেটারের করোনা শনাক্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।